17 বছর পর দেশের মাটিতে তারেক রহমান বললেন, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি। এভার কেয়ারে মা খালেদা জিয়াকে দেখলেন তারেক রহমান। দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ তারেক রহমানের। গ্রেটার ভ্যাঙ্কুভারে শহীদ ওসমান হাদির গায়েবে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এবং মালিক পক্ষের সঙ্গে দ্বন্দ্বে অনুশীলন বয়কট নোয়াখালীর কোচিং স্টাফের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর 300 ফিট এলাকায় নিজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি। তারেক রহমান তার বক্তৃতায় বলেন, মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত উক্তি আছে, আই হ্যাভ এ ড্রিম। আমি আজ বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, তবে গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি পাশে থাকেন, তবে আমি আমার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। সকালে ঢাকায় পৌঁছানোর পর লাখো মানুষের ঢল পেরিয়ে বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় সংবর্ধনা সমাবেশ স্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে মঞ্চে দেখে অপেক্ষমান দলের লাখো নেতাকর্মী ও সমর্থক উল্লাসে ফেটে পড়েন। উপস্থিত জনতা তারেক রহমানকে দেখে নানা স্লোগানে সমাবেশ স্থল মুখর করে তোলে। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঢাকায় পৌঁছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি রাজধানীর পূর্বাঞ্চল 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনা শেষে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি গুলশান এভিনিউয়ে নিজের বাসভবনে পৌঁছান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে বিজেপি সদস্য মোতায়েন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতা কর্মীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:15টায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7878 ড্রিম লাইনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে বাসে করে লাখো নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে তিনি পূর্বাঞ্চলের সংবর্ধনা সমাবেশ স্থলে পৌঁছান। সেখানে বক্তব্যে মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম উক্তির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে তার একটি পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে গণতন্ত্রপন্থী সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। অবশেষে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দুপুর 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন কল করে ধন্যবাদ জানান তারেক রহমান। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, মাতৃভূমিতে পৌঁছেই সব ধরনের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। এর আগে বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। সকাল 10টার আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি শেষে বেলা 11:04 সিলেট বিমানবন্দর ত্যাগ করে তাদের বহনকারী ফ্লাইট। তারেক রহমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। পরে সিলেটে পৌঁছে আরেকটি পোস্টে তিনি লেখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের
প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ঢাকা মহানগরীর বিভিন্ন গির্জায় মধ্যরাতে বিশেষ প্রার্থনা, ধর্মীয় উপাসনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি দেশের খ্রিস্টান সম্প্রদায় সহ বিশ্ববাসীর প্রতি বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। সকাল থেকেই গির্জাগুলোতে যীশুখ্রিস্টের জীবন ও ত্যাগ স্মরণ করে ধর্মীয় গান পরিবেশন, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া কুড়িগ্রাম, রাঙামাটি, মৌলভীবাজার, ময়মনসিংহ, হিলি, বান্দরবান ও মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলাতেও বড়দিন উদযাপিত হয়েছে উৎসব মুখর পরিবেশে। বড়দিন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে গির্জাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়। উৎসবের এই দিনে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। দর্শক, এবার দেখবেন কানাডার সংবাদ। গ্রেটার ভ্যাঙ্কুভারে শহীদ ওসমান হাদির গায়েবে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 20 ডিসেম্বর শনিবার গ্রেটার ভ্যাঙ্কুভারে অবস্থিত বায়তুল মুকাররম মসজিদে শহীদ শরীফ ওসমান হাদির গায়েবে জানাজার আয়োজন করা হয়। সাধারণ মুসল্লি ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত এই গায়েবে জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। গায়েবে জানাজার আগে শহীদ ওসমান হাদির জীবন, সংগ্রাম ও আদর্শ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপস্থিত বক্তারা। তারা তার ত্যাগ, নৈতিক দৃঢ়তা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জানাজা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আল্লাহর দরবারে শহীদ ওসমান হাদির সকল গুনাহ ক্ষমা করে তাকে শহীদি মর্যাদায় ভূষিত করার জন্য প্রার্থনা জানানো হয়। মোনাজাত শেষে বক্তারা শহীদ ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গায়েবে জানাজা ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম মসজিদের সম্মানিত সভাপতি রেজাউল করিম। মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির 12তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত 14 ডিসেম্বর বুধবার অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের বোর্ড অব ডিরেক্টর বৃন্দ অংশ নেন। সভায় সংগঠনের সামগ্রিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বার্ষিক সাধারণ সভায় আগামী 10 বছরের জন্য একটি সুদূর প্রসারী রোডম্যাপ প্রণয়ন করা হয়। এই রোডম্যাপের মূল লক্ষ্য হল বাংলা ভাষা সহ বিশ্বের সকল মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে কার্যকর ভূমিকা রাখা। একই সঙ্গে গ্রেটার ভ্যাঙ্কুভারে একটি শহীদ মিনার নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মওলা উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি র্যালি আয়োজনের সিদ্ধান্তের কথাও সভায় ঘোষণা করেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এসব উদ্যোগের মাধ্যমে মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক চেতনাকে বিশ্বব্যাপী আরও সুদৃঢ় করা সম্ভব হবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11টা40 দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তার দেশে ফেরাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে শিরোনাম দেয়, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে শিরোনাম করে, নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও
একই ধরনের শিরোনামে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। উল্লেখ্য, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে কারাবন্দী থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় দেশে ফেরা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি ফিরলেন প্রিয় মাতৃভূমিতে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। 6314 দিন পর দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার বেলা 11টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথ ধরে দীর্ঘ সময় অপেক্ষা করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সদস্যরা। একই রঙের পাঞ্জাবি ও শাড়ি পরিহিত শিল্পীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসব মুখর পরিবেশে। আনন্দ, উচ্ছ্বাস ও প্রত্যাশার মেলবন্ধনে স্বাগত মুহূর্তটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ। জাসাসের সঙ্গে উপস্থিত ছিলেন ইথুন বাবু, সাজ্জাদ হোসেন পলাশ, গামছা পলাশ, পরাণ সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিল্পীরা। তারা শুধু সাংস্কৃতিক উপস্থিতি নয়, বরং দোয়া ও প্রার্থনার মাধ্যমে তারেক রহমানের নিরাপত্তা, দেশের গণতন্ত্র এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন। দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবার এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়। এ সময় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা হাততালি ও উল্লাসে অংশ নেন, আর জাসাসের শিল্পীরা সঙ্গীত ও সাংস্কৃতিক অভিব্যক্তির মাধ্যমে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। মালিকপক্ষের সঙ্গে তীব্র দ্বন্দ্বের জেরে অনুশীলন বয়কট করেছেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবাইর। ক্ষোভ প্রকাশ করে দায়িত্ব ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের পর্দা উঠতে 24 ঘন্টারও কম সময় বাকি থাকতেই নতুন করে নাটকীয়তায় জড়ালো নোয়াখালী এক্সপ্রেস। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সুজন জানান, তিনি কোনোভাবেই বিপিএলে কাজ করতে চান না। সহকারী কোচ তালহা জুবাইরকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশায় করে মাঠ ছাড়েন তিনি। মাঠে উপস্থিত নোয়াখালীর কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয়নি। সুজনের অভিযোগ, ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্টের চরম অপেশাদার আচরণের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অনুশীলনের জন্য পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, মাত্র 3টি বল দেওয়া হয়েছিল এবং জার্সিও নিজের দায়িত্বে তৈরি করতে হয়েছে। এসব ঘটনায় খেলোয়াড়রাও পড়েছেন অনিশ্চয়তায়। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে মাঠে নামার কথা নোয়াখালীর, তবে কোচিং স্টাফের এই সংকটে দলটি কিভাবে প্রস্তুতি নেবে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। এই ছিল আমাদের সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। ভ্যাঙ্কুভার বাংলা টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ভ্যাঙ্কুভার বাংলা টিভি এবং ইউটিউব চ্যানেল ভ্যাঙ্কুভার বাংলা টিভি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন। ধন্যবাদ।